আলাইকুম। সমাজবিজ্ঞান একাদশ শ্রেণী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পাঠ। সঙ্গে আছি আমি নুরুন্নাহার বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচটি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অতি শীঘ্রই একটা পরীক্ষা দিবে। তোমাদের সিলেবাস অনুযায়ী এখন আমি পড়াচ্ছি প্রথম পত্র তৃতীয় অধ্যায়। প্রথম পত্র তৃতীয় অধ্যায়, আর তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। প্রথম পত্র তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইবনে খালদুন সম্পর্কে। ইবনে খালদুন সম্পর্কে তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আমি আবার তোমাদের ইবনে খালদুন সম্পর্কে একটু বলে আজকের মূল পাঠে যাব। ইবনে খালদুন ছিলেন একাধারে মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ। তিনি 1332 খ্রিস্টাব্দে তিনি 1332 খ্রিস্টাব্দে 27 মে আফ্রিকার তিউনিসে জন্মগ্রহণ করেন, একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে, যেখানে তার নাম রাখা হয়েছিল এরকম বিশাল বড় নাম। তোমাদের অনেকেই এটা মনে রাখতে পারে না, ভুল করে, যে ওয়ালিউদ্দিন আবু জায়েদ ইবনে মুহাম্মদ ইবনে খালদুন আল-হাসান। তো এই ইবনে খালদুন যখন জন্মগ্রহণ করেন, ঠিক তখনই আরব সভ্যতা, মুসলিম সভ্যতার স্থানের পাশাপাশি এমন একটা সময় জন্মগ্রহণ করেন যখন এই সভ্যতার, মুসলিম সভ্যতার অবনতি শুরু হয়। আর ওই সময়টাতে ইবনে খালদুনের পিতা এবং পিতামহ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, এবং তিনিও একটা পর্যায়ে এসে একটা সময় ওনার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ওনার একটা কর্মজীবন শুরু হয়। উনি রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন, আর সেই জন্যই উনি সমাজে রাজনীতির যে ক্ষমতার লড়াই, রাষ্ট্রের কাঠামো, শাসন পরিচালনার যে পদ্ধতি, এই সম্পর্কে উনি বেশ কাছে থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পান। ইমাম মনীষী মৃত্যুবরণ করেন 1406 খ্রিস্টাব্দে 19 মার্চ। ওনার একটা মতবাদ আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আল আসাবিয়া। ইবনে খালদুন যতগুলো তথ্য দিয়েছিলেন তার মধ্যে এটা একটা কেন্দ্রীয় প্রত্যয়, যে প্রত্যয় ইংরেজি হচ্ছে সোশ্যাল সলিডারিটি, বাংলায় বলা হয় সংহতি। উনি বলেছেন যে সমাজে সংহতি সৃষ্টি হয় তিনটা ধাপের মাধ্যমে। রক্ত, জাতি এবং ধর্মের ভিত্তিতে সংহতি গড়ে ওঠে।
উনি আরেকটা কথা বলেছেন যে উপজাতি সমাজে এই সংহতিটা বেশি দৃঢ় এবং তারা নগর সভ্যতার সৃষ্টি করতে পারেন, উত্তম নগর সভ্যতার পতনকারী পতনকারী না। আরেকটা কথা বলেছেন যে যাযাবর জীবনযাপন, স্থায়ী বসতি থেকে যাযাবর জীবনযাপনকারী এটাই অধিক সংহতি সম্পন্ন এবং এটা একটা উত্তম রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন। একজন ব্যক্তি যদি মনে করেন যে সে আমার গোত্রের, এমনকি যদি মনে করেন যদি মনে করে যে তার লাভ ক্ষতি আমারও লাভ ক্ষতি, তখনই একটা সংহতি, গোষ্ঠী সংহতি গড়ে ওঠে। তিনি এভাবে একটা রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে। আর উনি রাষ্ট্রের স্থায়িত্বের কথা বলেছেন, রাষ্ট্রের বিকাশের ধারাকে 3টা ভাগে ভাগ করে বলেছেন যে রাষ্ট্র 40 বছর থেকে 120 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেটা কিভাবে? রাষ্ট্রের বিকাশের সময়টা, উৎপত্তির সময়টা হচ্ছে 40 বছর, বিকাশকালটা 40 বছর এবং ধ্বংসকালটা 40 বছর। এভাবে একটা রাষ্ট্র গঠনের শুরুতে সেই 40 থেকে 120 বছর বয়স পর্যন্ত রাষ্ট্র টিকে থাকতে পারে। এটা ছিল ওনার তত্ত্বের মূল কথা। আজকে আমরা পড়ব অগাস্ট কুচ সম্পর্কে। অগাস্ট কোড তোমরা প্রথম অধ্যায়ে অবশ্যই আমি পড়েছিলাম যে সমাজবিজ্ঞান, ইংরেজি, সোসিওলজি। আর এই শব্দটা 1839 সালে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোড তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম ব্যবহার করেন। আমরা আজকে ওনারই অগাস্ট কোড সম্পর্কে আলোচনা করব। অগাস্ট কোডে সর্বপ্রথম সোসিওলজি শব্দটা ব্যবহার করেন, এটা তোমরা প্রথম অধ্যায়ে জেনেছ। সেটা কোন গ্রন্থে? পজিটিভ ফিলোসফি। তো এই জনক সম্পর্কে আমরা কিছু জানি। জনকের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে না জানলে সমাজবিজ্ঞান যারা পড়ছে তাদের ঘাটতি থেকে যাবে। তাই তোমাদের জানার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোড কোথায় জন্মগ্রহণ করেন? অগাস্ট কোড জন্মগ্রহণ করেন ফ্রান্সের মন্টে পিলায়ার শহরে। কত সালে? 1798 সালের 19 জানুয়ারি। অগাস্ট কোড ফ্রান্সের মন্টেপিলার শহরে 1798 সালের 19 জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন। ওনার মৃত্যু হয় 1800, এটা জন্ম, মৃত্যু 1800
1858 সাল 5 সেপ্টেম্বর। অগাস্ট কুথ ফ্রান্সের মন্টেপিলিয়ারে জন্মগ্রহণ করেন 1798 সালে 19 জানুয়ারি, এমনকি মৃত্যুবরণ করেন 1858 সালের 5 সেপ্টেম্বর। আর উনি সোসিওলজি শব্দটি ব্যবহার করেন 1839 সালের পজিটিভ ফিলোসফি গ্রন্থে। এই মুসলিম মনীষীর নাম কিন্তু অগাস্ট কুথ, আমরা এই নামে চিনি। তার পুরো নামটা হচ্ছে ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস জাভিয়ের কুথ। ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস জাভিয়ের কুথ। অগাস্ট কুথের পুরো নাম ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস জাভিয়ের কুথ। ইনি 1798 সালের 19 জানুয়ারি ফ্রান্সের মন্টেপিলিয়ার শহরে জন্মগ্রহণ করেন এবং উনি 1857 সালে 5 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আর ওনার অবদানের মধ্যে যে তত্ত্বটা, একটা তত্ত্ব আমরা আজকে পড়ব, সেই তত্ত্বটা হচ্ছে অগাস্ট কুথের তৃতীয় সূত্র বা ত্রয়স্তর। অগাস্ট কুথের তৃতীয় সূত্র বা ত্রয়স্তর। তিনি অগাস্ট কুথ মানব প্রকৃতির বস্তু বোঝাতে গিয়ে মানব প্রকৃতি কয়েকটা স্তরের কথা বলেছেন। এই স্তরগুলো হচ্ছে মূলত, এই স্তরটাই হচ্ছে 3টা স্তর ভাগ করে নিয়েছেন, যার জন্য তার এই মতবাদটাকে বলা হয় ত্রয়স্তর। ত্রয়স্তর আমি লিখে দিয়েছি ত্রয়স্তর। মানব প্রকৃতির বিকাশে উনি 3টা স্তরের কথা বলেছেন। 3টা স্তরের কথা বলতে গিয়ে সমাজতত্ত্বের এই বিষয়টা তিনি এই 3টা স্তরই হচ্ছে মানব প্রকৃতির সূত্র, যেটাকে তিনি একটি বলেছেন যে এই সূত্রের ভিত্তিতে মানুষের মানসিক বিকাশটা 3টা স্তরের ভিতর দিয়ে অতিক্রম করবে এবং অগ্রগতি লাভ করবে। সেটা কি? প্রথমত হচ্ছে মানুষের মানসিক উন্নতি ও ক্রম বিকাশ, স্বতন্ত্র সমাজগুলোর উন্নতি ও ক্রম বিকাশ, সর্বশেষ বলেছে সমগ্র মানব জাতির উন্নতি ও ক্রম বিকাশ। তার সমাজতত্ত্ব যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। তিনি মানব প্রকৃতির স্তরটাকে 3টা ভাগে ভাগ করেছেন, এমনকি বলেছেন যে মানব প্রকৃতিটা 3টা স্তরের ভিতর দিয়ে অতিক্রম করে। আর 3টা স্তরের অতিক্রম ব্যাখ্যা মানে বলেছেন যে কিভাবে অতিক্রম করে। প্রথমত বলেছেন যে মানুষের মানসিক উন্নতির বিকাশ ঘটবে, তারপরে স্বতন্ত্র সমাজের বিকাশ ঘটবে, তারপর বলেছেন সমগ্র মানব জাতির উন্নতি এবং বিকাশ ঘটবে। অগাস্ট কুথ
পজিটিভ ফিলোসফি গ্রন্থে মানব সমাজের ইতিহাসের এই প্রগতির ধারাটাকে তিনটা ভাগে যে ভাগ করেছেন, ভাগগুলোর আবার নাম দিয়েছেন। তিনটা ভাগে ভাগ করেছেন, ভাগগুলোর নাম হচ্ছে প্রথমত ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর, তারপরে সর্বশেষ হচ্ছে দৃষ্টবাদী স্তর। তো অগাস্টে তিনটা ধারণার মধ্যে তিনটা স্তরই আমরা আজকে পড়ব। প্রথম স্তরটা হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, দুই অধিবিদ্যা স্তর, তিন দৃষ্টবাদী স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরের কথা উনি যেটা বলেছেন, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হচ্ছে অগাস্ট। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর হলো মানব সমাজের আদি স্তর, মানব সমাজের আদি স্তর। এই স্তরের সময়কালটা হচ্ছে সেই প্রাচীনকাল থেকে 1300 শতাব্দী পর্যন্ত হচ্ছে এই স্তরের সময়কাল। প্রাচীন যুগ থেকে প্রাচীনকাল থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে এই ধর্মতত্ত্ব সম্বন্ধের সময়কাল। ধর্মতত্ত্ব সম্বন্ধের স্তর হলো সমাজের আদি স্তর। এই স্তরের সময়কাল হচ্ছে সেই প্রাচীনকাল থেকে 1300 শতাব্দী পর্যন্ত বা 1300 খ্রিস্টাব্দী পর্যন্ত এই সময়টা স্থায়িত্বকাল। উনি বলেছেন এই স্তরে এসে সমাজের মানুষের উপর ছিল কি ধর্মের বেশ প্রভাব ছিল। এই সময়টাতে সমাজের মানুষের উপর ধর্মের বেশ প্রভাব ছিল। মানুষের মধ্যে প্রভাব এতটা বেশি ছিল, তাদের মনের মধ্যে কোনো যুক্তিবাদী কোনো ধারণা ছিল না। তারা বিশ্বাস করত যে বিশেষ কোনো, তারা মনে করত অতি প্রাকৃতিক শক্তি দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে এবং পরিচালিত হচ্ছে। মানুষের মধ্যে অতি প্রাকৃতিক শক্তি দ্বারা সবকিছু বিশ্বাস পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের মধ্যে যুক্তিবাদী কোনো চিন্তা ভাবনা ছিল না। তাদের মধ্যে নৈতিকতা প্রথম জ্ঞান, প্রাথমিক পর্যায়ে কোনো জ্ঞানই ছিল না। নৈতিক জ্ঞান ছিল একদম প্রাথমিক পর্যায়ে। তাদের মধ্যে মানবতা ছিল কি আক্রমণাত্মক এবং শত্রুভাবাপন্ন। তাহলে সমাজ ব্যবস্থার মধ্যে কেমন ছিল? মানুষের মধ্যে এটা অতি প্রাচীনকাল থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের মানসিক অবস্থাটা যে আদি স্তর, এই স্তরে মানসিক সবার নৈতিক জ্ঞান ছিল একদম প্রাথমিক পর্যায়ে। মানুষের মধ্যে ধারণা ছিল কি সবকিছু একটা অতি প্রাকৃতিক শক্তি সমাজ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে, পরিচালিত করছে। তাদের মানবতা ছিল আক্রমণাত্মক এবং শত্রুভাবাপন্ন, যার জন্য অগাস্ট এই সমাজ ব্যবস্থাটাকে বলেছিলেন যে এটা একটা সামরিক সমাজ ব্যবস্থা। এমনকি এরাই ছিল কি সমাজের সবচেয়ে সম্মানের লোকে, সমাজ ব্যবস্থার লোকেরা ছিল এদিকে সবচেয়ে সম্মানের। অগাস্ট এই সমাজ ব্যবস্থাটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। তিনটা ভাগে কি ভাগ করেছেন? প্রথমত ভাগ করেছেন সর্বকারণবাদ, দ্বিতীয়ত বলেছেন বহুদেববাদ, তৃতীয়ত বলেছেন একেশ্বরবাদ। এই স্তরটাকে ভাগ করতে গিয়ে উনি আবার এই স্তরটাকে বলেছেন তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথমত সর্বপ্রাণবাদ, দ্বিতীয়ত বহুদেববাদ, তৃতীয়ত হচ্ছে একেশ্বরবাদ। এই স্তরকে বস্তুভিত্তিক স্তরও বলা হয়। কোনটা? সর্বপ্রাণবাদটাকে। এক
এটাকে বস্তুভিত্তিক স্তর বলা হয়। এ স্তরে বিশ্বাস করা হয় কি যে প্রত্যেক প্রাকৃতিক বস্তুরই প্রাণ আছে। কারণ কি এই স্তরে এসে মানুষের মধ্যে কি হয়, পরিবার কথা এবং ব্যক্তিগত সম্পদের ধারণা করা হয়। উনি বলেছেন যে বস্তুভিত্তিক স্তর যেহেতু বলা হয় যে প্রকৃতিগত যত বস্তু আছে প্রত্যেক বস্তুরই প্রাণ আছে। এমনকি এই স্তরে এসে মানুষের মধ্যে পরিবার কথা প্রচালন হয় এবং ব্যক্তিগত সম্পদের ধারণা হয়। পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হচ্ছে বহুদেববাদ। এ স্তরে বিশ্বাস করা হয়, বহুদেববাদে এসে মানুষের মধ্যে ধারণা জন্মে যে এই স্তরে বহু ঈশ্বরবাদে বিশ্বাস করা হয় যে বহু ঈশ্বরবাদে বিশ্বাস করা হয় যে অনেকগুলো দেবতা মিলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, দেবতা মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে। এবং এই স্তরে এসে কি হয়, মালিকানা এবং শ্রেণী বিভাগের ধারণা স্পষ্ট হয়। প্রথমত আসে সর্বপ্রাণবাদ। ওই সর্বপ্রাণবাদে বিশ্বাস করা হয় যে প্রকৃতির যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর মধ্যে কি প্রাণ আছে। এমনকি এই স্তরে এসে মানুষের মধ্যে পরিবার কথা এবং ব্যক্তি মালিকানার সৃষ্টি হয়। তারপরে আসে যে বহুদেববাদ, প্রত্যেকের মধ্যে একটা ধারণা জন্মে যে সবকিছুর মধ্যে তো প্রাণ আছে এবং এবার অনেকগুলো দেবতা মিলে, প্রত্যেকের কল্পনায় আসে যে অনেকগুলো দেবতা মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করা হচ্ছে। আর এই স্তরে এসে মানুষের মধ্যে কি হয়, মালিকানা এবং শ্রেণী বিভাগের ধারণা আসে। আমরা কিন্তু বলছি যে মানব সমাজের মানসিক যে বিকাশটা কিভাবে ঘটে, অগাস্ট সেই কথাগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করছে। তো মানসিক বিকাশটা মূলত তিনটা ধাপে বিকশিত হয়। আর একটা বিকশিত হচ্ছে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরে এসে অগাস্ট বলেছেন যে এখানে তিনটা স্তরের কথা বলেছেন, আবার সর্বপ্রাণবাদ, বহুদেববাদ, আবার একেশ্বরবাদ। এই স্তরের সর্বশেষটা হচ্ছে 3 নাম্বার একেশ্বরবাদ। এখানে এসে 3 নাম্বার ধর্মতত্ত্ব স্তরের 3 নাম্বার স্তরে এসে বলছে যে একেশ্বরবাদ, বহু দেবতা মিলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে না। এখানে এসে মানুষের মধ্যে একটু উন্নতির ধারণা আসছে যে অতি প্রাকৃত শক্তি, যা যেখানে একজনই এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে। এখানে এসে রাজনৈতিক যে অগ্রগতি সেটা সাধিত হয়। তাহলে ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তরের মূল কথা আমরা পেয়েছি যে এটা হচ্ছে মানব সভ্যতা বিকাশে মানুষের মানসিক যে প্রগতি সাধিত হয়, এটা হচ্ছে প্রাচীন স্তর। আর এই স্তরে মানুষের সময়সীমাটা হচ্ছে যে প্রাচীনকাল থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষের মানসিক ধারণা এমন ছিল, এটা একটা আদি স্তর। এই স্তরে ধর্মের প্রভাবটা বেশি ছিল। আর ধর্মের প্রভাবটা বেশি থাকার ফলে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগটা বেশি থাকতো, যার জন্য তাদের নৈতিক জ্ঞান একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। মানবতা ছিল কিরকম, আক্রমণাত্মক এবং হিংসাত্মক, শত্রুভাবপূর্ণ। আর এই মনোভাবাপন্ন লোকেরাই সমাজের জন্য অধিক সম্মানের ছিল। আর অগস্ট এই সমাজ ব্যবস্থাটাকে আরেকটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে সামরিক সমাজ। দ্বিতীয় স্তর, এবার আসো আমরা দ্বিতীয় স্তর সম্পর্কে জানি। দ্বিতীয় স্তর হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর। আমরা যে ধর্মতাত্ত্বিক স্তরটা করেছি, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তরটা হচ্ছে তার থেকে একটু
পরিবর্তিত, একটু রূপান্তরিত, একটু উন্নত সমাজ ব্যবস্থা। এখানে এই স্তরে মানুষ বিশ্বাস করতো কি, বিশ্বজগৎ আমরা আগে পড়েছি, একবার পড়েছি যে সব কিছুর মধ্যে প্রাণ আছে, সর্বপ্রাণবাদ, তারপরে পড়েছি বহুদেববাদ, সব কিছু অনেক দেবতা মিলে সমাজ রাষ্ট্র পরিচালিত করছে, বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছে। তারপরে এসে পড়লাম যে একেশ্বরবাদ, যে অনেক দেবতা মিলে না, একজন একটা অতি প্রাকৃতিক শক্তি দ্বারাই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে এসে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তরের মধ্যে আমরা অধিবিদ্যা স্তরটা হচ্ছে এই ধর্ম সম্বন্ধে ধর্মতাত্ত্বিক যে স্তরটা আছে সেটা থেকে একটু উন্নত, যেমন এখানে দেবতা কর্তৃক যে স্তর বিশ্বাস করছে যে বিশ্বজগৎ দেবতা কর্তৃক নয়, এটা একটি বিশেষ শক্তি বা অজ্ঞাত কোনো ক্ষমতা দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। এ যুগে ধারণা থেকে বলা হয় দার্শনিক চিন্তা, মানুষ চিন্তা করতে শুরু করে যে আসলে কত শক্তি দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, সেটা মানুষের চিন্তার বিষয় এসে দাঁড়ায়। মানুষ চিন্তা করতে শিখে। আগে যেমন ধর্মীয় ভাবাবেগ দ্বারা মানুষের জীবন আচ্ছন্ন ছিল, এখান থেকে একটু মুক্তি পাওয়ার জন্য মানুষ চিন্তার জগতে প্রবেশ করে, মানুষের বিকাশ একটু উন্নতির দিকে যায়, কিন্তু পুরোপুরি যায় না। আর এই সময়টার বিকাশটা থাকে হচ্ছে ত্রয়োদশ থেকে, মানে 1300 থেকে 1800 শতক পর্যন্ত হচ্ছে এই সময়টার স্থায়িত্বকাল। এই সময়টার স্থায়িত্বকালটা কত? 1300 থেকে 1800 শতাব্দী পর্যন্ত। কিছুটা উন্নত হয় কিন্তু পরিপূর্ণ উন্নতি লাভ করে না। আমরা এবার আসবো তৃতীয় স্তর। তৃতীয় স্তরটা কি? প্রকাশপতি সর্বশেষ যে যুক্তিটা দেখিয়েছেন মানুষের মানসিক বিকাশে, সেটা হচ্ছে অতি বিশিষ্টবাদী স্তর বা সায়েন্টিফিক স্টেজ। মানুষ চিন্তার জগতে ঢুকে এবং চিন্তাটাকে যুক্তির মাধ্যমে, প্রমাণের মাধ্যমে, যৌক্তিক জ্ঞান দ্বারা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে, বস্তুনিষ্ঠভাবে দেখার চেষ্টা করে, বিশ্লেষণ করার চেষ্টা করে। কোনো কিছু কল্পনা দিয়ে নয়, ভাবাবেগ দিয়ে নয়। মানুষ আগে যেটা ভাবতো সেটাই, একটা বড় গাছ দেখলে মনে করে যে এটাতে অনেক ক্ষমতা আছে, নয়তো এত বড় হলে কি করে, এটাকে পুঁতে অর্চনা করতে একটা সময় ছিল। তারপরে এখন সে যুগটা এখন আর নাই। এখন মানুষ চিন্তা করে যে কোনো ঘটনা ঘটার পিছনে তার কার্যকরণ সত্যটা কি, সেটাও উদ্ঘাটন করার চেষ্টা করে, বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে। সেজন্য এই স্তরটাকে বলা হয় কি, 3 নম্বর স্তরটাকে বলা হয় দৃষ্টবাদী স্তর। এই স্তরে এসে মানুষের জীবনটা কি, যে জীবনটা শান্তিময়, জীবনটা নিশ্চিত হয়, জ্ঞান উন্নত হয়, বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়। মানুষ যা দেখে, দৃষ্ট মানে মানুষ যা দেখে তার পিছনের কারণটা অনুসন্ধানের চেষ্টা করে, ভাবাবেগ দিয়ে নয়, সেটা বৈজ্ঞানিক উপায়ে বিচার বিশ্লেষণ করে তারপরে একটু সিদ্ধান্তে আসার চেষ্টা করে। মানুষ একটা সময় ধর্মের ভিতরে জীবনযাপন করতো, ধর্মীয় গোঁড়ামিপনা বেঁচে থাকতো, মানুষকে ধর্ম দ্বারা মানুষকে সমাজ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হতো। এখন এই স্তরে এসে মানুষের জ্ঞানের বিকাশে এতটা উন্নত হয় যে কল্পনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে না, চোখে যা দেখে সেটা স্বাদে নিতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, যে সত্যি জ্ঞানটা আছে সেটার মাধ্যমে সমাজ ব্যবস্থা থেকে বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায়। এখানে একটা কথা বলা হয়েছে যে জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়। জ্ঞানের সার্বিক জ্ঞানের যে পরিপূর্ণ রূপটা এই স্তরে এসে মানুষের মধ্যে বিকাশ লাভ করে, যেটা এখন পর্যন্ত চলমান আছে সমাজ ব্যবস্থার মধ্যে। আর অগাস্ট কোচ দৃষ্টবাদী স্তরে বলেছেন যে
বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা রাষ্ট্রীয় কাঠামোতে প্রাধান্য পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিপতি এবং শিল্পপতিরা প্রাধান্য লাভ করবে। একটা সময় ছিল ধর্মীয় ধর্মকাজে যারা পূজা অর্চনা করতো তারাই সমাজ ব্যবস্থায় বেশি প্রাধান্য পেত। এ পর্যায়ে এসে যে তৃতীয় স্তরে এসে সমাজ ব্যবস্থার মধ্যে ধর্মীয় কার্যকলাপে যারা ব্যক্তি থাকে কাজকর্ম করে তাদের তুলনায় যারা বিজ্ঞান নিয়ে কাজ করে, যারা গবেষণা করে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হবে। এমনকি শিল্পপতি এবং পুঁজিপতিরাই সমাজে বেশি প্রাধান্য বিস্তার করবে। সেখানে ধর্মীয় ভাবাবেগ দিয়ে সব কিছু চলবে না, যার দৃষ্টির মধ্যে পড়বে, দৃষ্টিগোচরে আসবে, তাই নিয়ে সমাজ ব্যবস্থা ভাবতে থাকবে। এখানে একটা কথা বলা হয়েছে, ধর্মবোধটা প্রাধান্য থাকবে না, অনেকটা অগস্টকোত এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের কথা, একাশ্বরবাদ বা বহু দেবতার কথা এখানে অগস্টকোত প্রায় অস্বীকার করার কথা বলেছেন, যে বিজ্ঞানের জয়যাত্রা এতটাই আসবে যে সমাজ ব্যবস্থা একাশ্বরবাদের কথা, বহিষ্করবাদের কথা, ধর্মীয় ভাববাদের কথা এখানে অস্বীকার করা হবে। তাহলে আমরা আজকে কি কি জানলাম? জানলাম অগস্টকোথের পরিচয়, জানলাম যে অগস্টকোথ 1798 সালে 19 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন ফ্রান্সের মন্টেপেলিয়ার শহরে। উনি মৃত্যুবরণ করেছেন 1857 সালে 5ই সেপ্টেম্বর। ওনার পুরো নাম হচ্ছে ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস জাবিয়ের কুক। উনি 6 বছর দার্শনিক পণ্ডিত সেন্ট সাইমনের সঙ্গে কাজ করে সমাজবিজ্ঞানের সাথে, সমাজতাত্ত্বিক চিন্তা ভাবনার সাথে যুক্ত হন, এমনকি ওটাতে বেশি প্রভাবিত হন। আর প্রভাবিত হতে গিয়ে উনি এটা সমাজের মানুষের মানসিক বিকাশের যে 3টা স্তর আছে এই স্তরের উপর একটি সূত্র তারা করেন, যে সূত্রটার নাম হচ্ছে ত্রয়স্তর। আমরা এই ত্রয়স্তরের সম্পর্কে আমরা আজকে পাঠ করেছি। ত্রয়স্তরে পড়েছি ধর্মতাত্ত্বিক স্তর, অধিবৃত্তাগত স্তর আর পড়েছি দৃষ্টবাদী স্তর। আমরা সামনে পড়ব এমিল ডুরকিম সম্পর্কে। তোমরা অবশ্যই বই পড়বে, পড়ে জানার চেষ্টা করবে। আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।